নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলছে, সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি। আমরা আপনাদের সামনে এই ভিডিওতে ককরোচ জনতা পার্টির A to Z পয়েন্টগুলো আলোচনা করব এবং এই ককরোচ জনতা পার্টির সাথে নাকি সম্পর্ক আমেরিকার, সেই বিষয়েও আমরা আলোচনা করব এবং ককরোচ জনতা পার্টি অ্যাকচুয়ালি কি করতে চলেছে বা কি হতে চলেছে বা এদের মেন মোটিভ কি, আমরা সেই সমস্ত বিষয়ে আপনাদের প্রপার তথ্য দেব এবং যুক্তি সহকারে। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের সামনে কয়েকটা জায়গা ক্লিয়ার করে দিই। সেই জায়গাটা কি, সেই জায়গাটা যদি আপনারা দেখেন তাহলে প্রথমে অবাক হয়ে যাবেন। যে যুব সমাজ রাত জেগে পড়াশোনা করে, যে ছেলেটা বা মেয়েটা চাকরির জন্য, হ্যাঁ চাকরির জন্য বা চাকরির আশা নিয়ে জীবনে বাজি রাখে, যে ছেলেটা বা মেয়েটা সিস্টেমের কাছে বারবার অপমানিত হয়েও হাল কখনো ছেড়ে দেয়নি, আজ সেই যুব সমাজকে বলা হচ্ছে আরশোলা, হ্যাঁ ককরোচ বলা হচ্ছে। আর ঠিক সেই অপমান থেকেই জন্ম নিয়েছে একটা, মানে এই মুহূর্তে বড় ট্রেন্ডিং একটা আন্দোলন, সেটা হচ্ছে একটা রাজনৈতিক আন্দোলন। এবং প্রশ্ন হচ্ছে, যার নাম শুনে, যে পার্টির নাম শুনে সকলে হয়তো প্রথমে খুব হেসেছিলেন, হ্যাঁ কিন্তু মাত্র 4 দিনের মাথায় এই ককরোচ জনতা পার্টি ইনস্টাগ্রামে ফলোয়ার হয়ে গেছিল প্রায় 90 লাখ। আমি যখন ভিডিওটা করছি তখন আমি দেখতে পেলাম প্রায় আর 8.4 মিলিয়ন হয়ে গেছে, ফলোয়ার্স হয়ে গেছে, ছেয়ে গেছে চারিদিকে। এমনকি ভারতে বহু মানে পুরনো রাজনৈতিক দলগুলো থেকেও কিন্তু তাদের ফলোয়ার হু হু করে বেড়ে উঠছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় যে এটা কি সত্যি যুব সমাজের কোনো প্রতিবাদ, নাকি এটা কোনো পরিকল্পিতভাবে রাজনৈতিক ন্যারেটিভ? ককরোচ জনতা পার্টি কি শুধু একটা মিম মুভমেন্ট, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো একটা গেম প্ল্যান? আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব এবং সাথে সাথে আজকের এই ভিডিওতে আমরা একদম নিরপেক্ষভাবে আপনাদের জানাবো কেন তৈরি করা হলো এই ককরোচ জনতা পার্টি, কারা এর পেছনে রয়েছে, কেন লাখ লাখ যুবক এই ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করছে সোশ্যাল মিডিয়াতে, কেন কেন মানুষ এটাকে ডিপ স্টেটের একটা এজেন্ডা বলছে। আমরা সেই সমস্ত বিষয় দেখব এবং তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আলোচনা একটা পার্টিকে নিয়ে নয়, আজকের আলোচনা ভারতের যুব সমাজ, একটা সিস্টেম এবং গণতন্ত্রকে নিয়ে। তো যারা ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, ককরোচ জনতা পার্টি একটা মিম নাকি রেভলিউশন, সবার প্রথম এই জায়গাটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই মেন জায়গা থেকে। 11ই মে, হ্যাঁ এই মাসে 11ই মে 2026 ভারতের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে হঠাৎ করে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পড়ে যায়। কারণটা কি? নিট, যে মেডিকেল পরীক্ষা দিতে যাওয়ার আগে যে নিট পরীক্ষা হয়, সেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আর এটা কোনো ছোটোখাটো লিক ছিল না, হ্যাঁ প্রশ্নপত্র লিক যে হয়েছিল এটা কোনো ছোটোখাটো লিক ছিল না, এত বড় মাত্রায় লিক হয়েছিল যে শেষ পর্যন্ত পুরো পরীক্ষাটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। একবার ভাবুন তো, জাস্ট প্রায় 22 লক্ষ ছাত্রছাত্রী বছরের পর বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, কারোর বাবা জমি বিক্রি করে হয়তো তাকে কোচিং সেন্টারে ভর্তি করেছে, কেউ আবার দ্বিতীয়বার এক্সাম দেওয়ার সুযোগ নাও পেতে পারে। আর সেই সময় সামনে আসে এমন একটা নাম যাদের লিঙ্ক করা হয়ে থাকে একটা রাজনৈতিক ক্ষমতার সাথে, এবং সেইখান থেকে উঠে আসে যদি সরকার মিলিটারি সিকিউরিটি দিয়ে, হ্যাঁ মিলিটারি সিকিউরিটি দিয়ে ইলেকশন করাতে পারে, তাহলে এক্সামগুলো সিকিউর করতে পারছে না, কারণ এইখান থেকেই নানান ধরনের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে এই ধরনের প্রশ্নগুলো। এবার ককরোচ জনতা পার্টি কীভাবে তৈরি হলো এর ইতিহাসটা একটু জানতে হবে। আমরা কি সিস্টেমের কাছে আরশোলা, এইটাই ছিল ককরোচ জনতা পার্টির একটা প্রথম ট্যাগলাইন, যেখানে বলা হয়েছে এই ঘটনা পর থেকে সোশ্যাল মিডিয়ায় যখন নিটের পেপারপত্র লিক হয়ে গেছিল, তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক লেভেলে ক্ষোভ বেড়ে গেছিল। কিসের ওপর ক্ষোভ এসেছিল? ক্ষোভ এসেছিল ইয়ুথদের, ইয়ং ছেলেমেয়েরা যারা আমরা চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করি বা প্রস্তুতি নিই, আর এসেছিল মানে ফ্রাস্ট্রেটেড হয়ে। কী কী ক্ষোভ এসেছিল? বক্তব্য একটা, আনএমপ্লয়মেন্ট,
রিক্রুটমেন্ট স্ক্যাম, এক্সাম পেপার লিক, করাপশন, সিস্টেম ফেলিওর। আর ঠিক সেই সময় আগুনে ঘি ঢালার মতো করে একটা মন্তব্য চলে আসে সুপ্রিম কোর্টে, আমাদের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মহাশয় উনি একটা বক্তব্য করেছিলেন, সূর্যকান্ত স্যার উনি একটা বক্তব্য করেছিলেন একটা হিয়ারিং চলাকালীন, যে তারা ওনার বক্তব্য দেখবেন আপনারা ইউটিউবে বা ফেসবুকে একদম সেই চারিদিকে দেখা যাচ্ছে, যে তিনি বলেছিলেন যে এই যুব সমাজ একটা ককরোচের মতো, এরকম ধরনের একটা মন্তব্য তিনি করেছিলেন, যে চাকরি না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং আরটিআই অ্যাক্টিভিজমের ওপর ঢুকে সিস্টেমকে অ্যাটাক করছে, এরকম ধরনের একটা মন্তব্য ওনার ছিল। আর এই লাইনটা ইন্টারনেটে যুগ বর্তমান সময়ে মারাত্মক লেভেলে ভাইরাল হয়ে যায়, বিশেষ করে যুব সমাজের মধ্যে, কারণ তারা এটাকে শুধু একটা মন্তব্য হিসাবে নেয়নি, এটাকে একটা অপমানজনক ভাষা হিসেবে নিয়েছে। তারা যে বক্তব্য, হ্যাঁ আমরা ককরোচ। পরে অবশ্য চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি একটা ক্লিয়ারেশন দিয়েছিলেন, কিন্তু মিডিয়া তার বক্তব্যটাকে একদম তখন ভাইরাল হয়ে গেছে, কন্টেস্ট ছাড়াই একদম ভাইরাল করে দেওয়া হয়েছে। তিনি সাধারণ যুব সমাজকে বলেননি, কিন্তু তিনি তার ওনার স্টেটমেন্ট মারাত্মক লেভেলে কিন্তু ভাইরাল হয়ে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। ততক্ষণ দেরি হয়ে গেছে, কারণ ছড়িয়ে পড়ে গেছে চারিদিকে। কারণ ইন্টারনেটে যদি কিছু একটা বলা হয়ে থাকে, সেটা দ্রুত গতির মধ্যে, আগে যেমন কি হতো এক জায়গা থেকে আরেক জায়গায় খবর যেতে সময় লাগতো, এখন তো সেকেন্ডের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর তখনই সেই যুব সমাজ এই ককরোচ শব্দটাকে একটা প্রোটেস্ট সিম্বল হিসাবে বা প্রোটেস্ট সিম্বল মানে বানিয়ে ফেলে। আর এইখান থেকে শুরু হয়ে যায় ককরোচ জনতা পার্টির মেন জায়গা, যে হ্যাঁ আমরা ককরোচ, কারণ আমরা সিস্টেম আমাদের ঠিক মতো করে দেখছে না। ঠিক আছে, এখান থেকে জন্ম হয়ে যায় ককরোচ জনতা পার্টির উত্থান। এই ককরোচ জনতা পার্টি এতটাই উত্থান হয়ে গেছিল, যেখানে বলা হচ্ছিল প্রায় প্রথম 4 দিনে 90 লক্ষ ফলোয়ার বানিয়ে নিয়েছিল ইনস্টাগ্রামে। হ্যাঁ, 90 লক্ষ। কারণ এইখানেই কি হয়েছিল, এই স্টেটমেন্টের পরই দেখা গেছিল 16 তারিখ এবং 17 তারিখ, 16 থেকে 17 তারিখের মধ্যে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে থাকে ককরোচ জনতা পার্টি নামে। আর সেখানে স্লোগান একটা দেওয়া থাকে যে ওয়ান মুভমেন্ট, ওয়ান নেশন, ওয়ান চেঞ্জ। আর মাত্র কয়েকদিনের মধ্যেই ফলোয়ার পৌঁছে যায় 90 লক্ষের কাছাকাছি। এখন তো অনেক বেশি হয়ে গেছে, আমি দেখছিলাম মিলিয়নের ওপর চলে গেছে দেখা যাচ্ছিল। যে এই মুহূর্তে জাস্ট কিছুক্ষণ আগে আমি দেখছিলাম এটা, সেখান থেকে একটা বলা হচ্ছিল যে ট্র্যাডিশনাল মিডিয়া থেকে শুরু করে একটা মিম পেজ সব জায়গায় কিন্তু ভাইরাল হয়ে গেছে এই ককরোচ জনতা পার্টির নাম। এবার প্রশ্ন হচ্ছে, কারা তৈরি করেছে এই ককরোচ জনতা পার্টিটা? কারা তৈরি করেছে, এখানে গুরুত্বপূর্ণ জায়গা। দেখুন অ্যাকাউন্টে মানে বায়োতে যেটা লেখা আছে দেখছিলাম, এ পলিটিক্যাল ফ্রন্ট অফ ইউথ, বাই দ্য ইউথ, ফর দ্য ইউথ, ঠিক আছে, এরকম লেখা ছিল। এবং এই পেজটা যিনি বানিয়েছিলেন তার নাম হচ্ছে অভিজিৎ দীপক, উনি বানিয়েছিলেন। আর এই পার্টির মেন ছিল 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যার জন্য এই পেজটা বানানো হয়েছে। কি 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে দেখিয়ে দিই। এই 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এবং 5 দফা দাবি আপনারা বলতে পারেন, এই 5 দফা দাবি নিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল এই ককরোচ জনতা পার্টি। প্রথমত আমি আপনাদের সামনে আরও একটা তথ্য দেখিয়ে দিই আমি আপনাদের, ককরোচ জনতা পার্টির আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ককরোচ জনতা পার্টি 5 দফা দাবিটা কি ছিল? 5 দফা দাবি হচ্ছে যে জজ সাহেবরা রয়েছেন কোর্টে, যা বিচার হয় না, জজ সাহেবরা বিচার করেন, ওনাদের পোস্ট রিক্রুটমেন্ট রিওয়ার্ড, ঠিক আছে, দেওয়া বন্ধ করতে হবে। মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা বড় বিচারপতিদের রিটায়ারমেন্টের পর রাজ্যসভায় সিট বা মেম্বার দেওয়া যাবে না। এই ককরোচ জনতা পার্টি প্রথম এইটা কিন্তু ডিমান্ড ছিল, ঠিক আছে। দ্বিতীয় ডিমান্ড কি ছিল? ভোট সিকিউর করতে হবে। আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে অপোজিশন পার্টি বারবার মানে ইভিএম ভোট নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন। ককরোচ জনতা পার্টি কিন্তু এই বিষয়টাকে কিন্তু হাতিয়ার করেছে, যে তারা এই ইভিএম বিষয়টাকে কিন্তু প্রধান ইস্যু বানিয়ে দিয়েছে। 3 নম্বর পয়েন্ট কি করেছেন? মহিলাদের জন্য 50% রিজার্ভেশন মানে দিতে হবে, এরকম দাবি জানিয়েছেন। অপরদিকে যে গদি মিডিয়া বা বলা হয়েছে এরকম ধরনের যে শব্দগুলো আপনারা শুনে থাকেন সাধারণত সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাবেন, যে সরাসরি এরা কোনো বিজনেসম্যানকে মানে এই ককরোচ জনতা পার্টি টার্গেট করেছে। তাদের দাবি মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, প্রোপাগান্ডা মিডিয়া চলবে না, এই ধরনের কথাবার্তা ককরোচ জনতা পার্টি করেছে, ওনাদের মন্তব্য। আমি জাস্ট আপনাদের সামনে ইনফরমেশনগুলো শেয়ার করছি।
এবং পার্টি সুইচিং করলে 20 বছর ব্যান করে দিতে হবে। মানে কি, কোনো পলিটিক্যাল পার্টির লিডার বা এমএলএ বা এমপি পরবর্তীকালে পার্টি চেঞ্জ করতে গেলে তাকে 20 বছর তার পলিটিক্যাল পার্টি থেকে তাকে ব্যান ঘোষণা করে দেওয়া হবে। এখন দেখতে পান না যে দেখা যায় এই পার্টি থেকে ওই পার্টি, এইটাও কিন্তু ককরোচ জনতা পার্টি 5 নম্বর লাস্ট পয়েন্ট ছিল। আর এখান থেকে শুরু হয়ে যায় আসল কন্ট্রোভার্সি, এখানেই আসল খেলাটা। কারণ অনেকে লক্ষ্য করেছেন এই অ্যাকাউন্ট, বা অনেকে বলছেন যে এই অ্যাকাউন্ট থেকে মূলত মানে বিজেপি পার্টিকেই টার্গেট করা হচ্ছে। এবং মানে আপনি দেখবেন যে অপোজিশন পার্টি তেমন একটা সমালোচনা এই ককরোচ জনতা পার্টি করছে না, যার ফলে বিজেপি সাপোর্টার মানে দাবি করতে শুরু করে দেন যে এটা অ্যাকচুয়ালি ইউথ মুভমেন্ট না, এটা হচ্ছে অ্যান্টি বিজেপি প্রজেক্ট। এটা বিজেপি সাপোর্টাররা কিন্তু বলা শুরু করে দিয়েছেন। অপরদিকে আরও একটা বিষয়ে সকলে চিন্তিত এই মুহূর্তে, এবং চারিদিকে এই আওয়াজটা উঠছে যে আমেরিকার ডিপ স্টেটের অভিযোগ। আমেরিকার ডিপ স্টেট, এই শব্দটা শুনবেন, ডিপ স্টেট বারবার শুনেছেন, বিভিন্ন যারা আমাদের চ্যানেল ফলো করেন দেখবেন ডিপ স্টেট শব্দটা আমরা বলি, কারণ যারা ইন্টারন্যাশনাল নিউজ আমরা করি থাকি বা ইনফরমেশন আপনার দিয়ে থাকি, ডিপ স্টেট শব্দটা শুনবেন। ডিপ স্টেট মানে কি, 150 থেকে 200 জন মানুষের একটা গ্রুপ থাকে যেটা আমেরিকার রয়েছে। তারা ঠিক করে দেয় আমেরিকা পলিসি কেমন হবে, নিজের দেশের পলিসি, এবং আমেরিকার সঙ্গে বিদেশের পলিসি কেমন হবে, সেই ডিপ স্টেট ঠিক করে দেয়। রাজা তো বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তো নিজের মতো কাজ করছে, কিন্তু তার ডিপ স্টেট পলিসি সেট করে দেয়, ভাই তুমি এই মতো করে কাজ করবে, এবং এরা সবসময় ক্যামেরা পেছন থেকে কাজ করে। তো অনেকে এই অভিযোগটা তুলেছে যে ডিপ স্টেটের কিছু কিছু তথ্য সামনে এসছে। কারণটা কি, কারণ এই অ্যাকাউন্টটা বলা হচ্ছে মূলত এই অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে আমেরিকা থেকে পরিচালনা করা হচ্ছে। এই যে ককরোচ জনতা পার্টি, এটা আমেরিকা থেকে পরিচালনা করা হচ্ছে, আর যিনি পরিচালনা করছেন ওনার নাম হচ্ছে অভিজিৎ দীপক। ইনি আমেরিকাতেই থাকেন, এবং তার পুরনো একটা রিলেশন আছে যে আগে যে দিল্লিতে সিএম ছিল অরবিন্দ কেজরিওয়াল, ওনার যে পার্টি ছিল আম আদমি, ঠিক আছে না, আপের সাথে কানেকশনের কথাও সামনে আসছে। এবং বিজনেস টুডে এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে তিনি আম আদমি পার্টির সাথে যুক্ত ছিলেন, এবং মনীষ সিসোদিয়া, ঠিক আছে, সাথেও তার ছবি দেখা গেছে, এবং সোশ্যাল মিডিয়াতেও অ্যান্টি বিজেপি পোস্ট তার ভাইরাল হয়েছে। এই তথ্যটাও কিন্তু সামনে এসেছে, এবার অনেকে এবার প্রশ্ন করছে বাংলাদেশ বা নেপালের মতো যে অরাজকতা দেখা গেছিল, ঠিক আছে, এখান থেকে কি ন্যারেটিভ থেকে কিন্তু শুরু হতে পারে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। বাংলাদেশে কি হয়েছিল, ইউথরা রাস্তায় নেমে সরকার পরিবর্তন করেছিল, বা নেপালও তেমন দেখেছিলাম। এই বিষয়টাও কিন্তু মানে ফেলে দেওয়ার একটা বিষয় নয়, ঠিক আছে, কারণ ভারতে বাংলাদেশ বা নেপালের মতো রিজিম চেঞ্জ মুভমেন্ট আনার চেষ্টা কি করা হচ্ছে, এইটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ জায়গা। ইউথদের কি সেই জন্য ব্যবহার করা হচ্ছে? ডিপ স্টেট কি ইন্ডিয়াকে অন্য কোনো ভাবে কিছু ভাবছে? এটাও বড় প্রশ্ন। বিশেষ করে প্রো গভর্নমেন্ট সাপোর্টাররা এই অভিযোগগুলো তুলছে। এবং যদি আমি আপনাদের দিই আসল জায়গা দিই, এরপর এই যে অ্যাকাউন্ট হ্যান্ডেল করছেন অভিজিৎ দীপক, উনার স্টেটমেন্ট এসেছে, এবং উনি কি বলেছেন এই তথ্যটাকে নিয়ে। অভিজিৎ দীপক ও তো মানে অবশ্যই দাবি করেছে যে ভারতের যুব সমাজ এতটা বোকা নয় যে তারা দেশের ক্ষতি করবে, এবং তার মতে এটা মূলত ইউথ ফ্রাস্ট্রেশন, এবং ফ্রাস্ট্রেশন থেকে তাদের এক্সপ্রেশন পরিণত হচ্ছে, যেটা ইনি দাবি করেছেন এই মুহূর্তে। এবং সাথে সাথে একটা কথা মানে আপনি দেখবেন, মানে এটাও অস্বীকার করা যাবে না যে আজকাল যুব সমাজ ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, কারণ চাকরি কমে গেছে, এক্সামে স্ক্যাম হচ্ছে, কারাপশন নিয়ে বড় প্রশ্ন উঠছে, এডুকেশন সেক্টর নিয়ে মানুষের অনেকটা বিশ্বাস কমে যাচ্ছে। আর আজকের ইউথ মিম আর মিমকে একটা বড় জায়গায় এনে প্রোটেস্টের ল্যাঙ্গুয়েজে ভাষা হিসাবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। সিস্টেম জব দিতে না পারলে আবার সোশ্যাল মিডিয়াতে অপমান করবে, এরকম ধরনের চিন্তা ভাবনা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়াকে তার কেরিয়ার বানিয়েছে। ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে কেউ ফ্রিল্যান্সিং করছে, এবং অনেকে এখন এগুলো মানে এই কাজগুলো এখন হবিও হয়ে গেছে, এটা তাদের রুজি রোজগার হয়ে গেছে। তাহলে কেউ যদি বলে দেয় যে ভাই মানে
চাকরি না করে যে তোমরা ককরোচ হয়ে যাও, সেটাকে বর্তমান সময় ইউথ একটা মানে অপমানজনক বিষয় হিসাবে মেনে নিয়েছে। আর সেখান থেকে আজকে ককরোচ জনতা পার্টির আজকে বড় জায়গা উঠে আসছে এবং মানে খুব অল্প সময় এমন একটা জায়গা করে নিয়েছে যেখানে বড় বড় পলিটিক্যাল পার্টিদের ফলোয়ার্স থেকেও কিন্তু তাদের ফলোয়ার্স অনেক বেড়ে গেছে। একটা ছেলে যে রাত জেগে পড়াশোনা করছে, যে মেয়ে নিজের মানে স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, আর সিস্টেম তাদের কি বলে দিল, হ্যাঁ একটাও চাকরি না, একটাও সম্মান না, কিন্তু ককরোচ। এই বিষয়টা, এই লাইনগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বড় ট্রেন্ডিং হয়ে গেছে, বড় ট্রেন্ডিং হয়ে গেছে। কিন্তু আবেগের বশেও কিন্তু ভুলে যাবেন না, একটা কথা মাথায় রাখা ভীষণ জরুরি। ভারত একটা গণতান্ত্রিক দেশ, হ্যাঁ গণতান্ত্রিক দেশ। আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো, সবচেয়ে বড় শক্তি কি? আপনার ভোট। আপনার ভোট। আবেগের বশে এমন কিছু করা উচিত নয় যেটা দেশের ক্ষতি হতে পারে। অতএব শান্ত থাকুন, সুস্থ থাকুন এবং আপনার কি রায় এই ইউথ জনতা পার্টি নিয়ে? আপনার রায়, আপনার মতামত কমেন্ট বক্সে ভরিয়ে তুলুন, সকলের সামনে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি এবং পয়েন্ট দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল এবং আপডেট নিয়ে।